সুধা, এত খুশি খুশি লাগছে কেন তোকে? তোর হাতে ওটা কি? রুয়াবজা। রুয়াবজা? হ্যাঁ, রুয়াবজা। স্বর্গের সুধা রুহু আবজা গরমের কান্তিতে, পান করিলে রুহু আবজা শরীর রবে শান্তিতে। না না হে রুহু আবজার এমনই গুণ, বাড়াই শক্তি শরীর দ্বিগুণ। রুহু আবজার এমনই গুণ, বাড়াই শক্তি শরীর দ্বিগুণ। মূল্যবান ফল ফুল বীরদের নির্যাসের দ্বিগুণ। হে নানা আইলো মাহে রমজান, রুয়াবজা করো পান, নানা লাঠি আমরা গাই রুয়াবজার গান। রুয়াবজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। লা 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 লা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ রমজানে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান নিয়ে। আজ আমরা কথা বলবো বিভিন্ন খাবার দাবার নিয়ে, এবং খাবারের যে অনেক সময় খাবার যেমন আমাদের জন্য প্রয়োজন, অনেক খাবার আমাদের শরীরকে অনেকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এই বিভিন্ন কথা নিয়ে আমরা আলাপচারিতা থাকব প্রফেসর শামীম আহমদের কাছ থেকে। প্রফেসর শামীম আহমদকে সবাই চিনেন, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি ইনস্টিটিউট। প্রফেসর শামীম আহমদ, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ধন্যবাদ। যে কথা বলছিলাম যে খাবার আমাদের জন্য যেমন প্রয়োজন, তেমন অনেক দুঃস্বপ্নের একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ জি, এই রোজার সময় এই খাবারটা একটু গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই যে 15 ঘন্টা না খাওয়ার পরে যে কি খাবো সেটাও কিন্তু একটা আমাদের তালিকা থাকা উচিত। এবং আমরা যে বিষয়ের লোক, কিডনি যাদের রোগী আছে, অনেকে বলেন যে রোজা থাকতে পারবো কিনা, থাকলে আমরা কি খেতে পারবো কি খেতে পারবো না। তো একটা ভালো প্রশ্ন। প্রথম কথা হলো যে 15 ঘন্টার পরে যে খাবারের তালিকা, সেইটা আমরা তালিকার ভিতরে পানির পরিমাণ তো ঠিকই একটা আছে, 2.5 থেকে 3 লিটার, এবং সেটা শরবত জাতীয় হতে পারে, ডায়াবেটিস যদি না থাকে সেটা শরবতটা চিরার শরবত হতে পারে, রুয়াবজার শরবত হতে পারে, লেবুর শরবত হতে পারে, যেটা যেভাবে খাক। তারপর আসা যাক প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। এখন এই প্রোটিনটা সম্বন্ধে একটু বলতে চাই, যেহেতু আমরা একটা স্পেশাল ডিসিপ্লিনের লোক, রেনাল ফেলোরের লোক, যে রেনাল ফেলোরে যারা আছেন, যাদের কিডনির কার্যক্ষমতা কম, তাদের ক্ষেত্রে প্রোটিনটা একটু কম খেতে হয়। এখন রোজা সেহরির পরে আমরা যে খাবারগুলি খাই, ধরুন ছোলা বলেন, বুট বলেন, পেঁয়াজ বলেন, এগুলি সবগুলি কিন্তু প্রোটিন। এবং আর সবগুলো কিন্তু বেশিরভাগ আইটেমই কিন্তু ইফতারের সময় ডাল দিয়ে তৈরি। হ্যাঁ, ডাল দিয়ে তৈরি। আচ্ছা, ডাল কিন্তু একটা কথা বলি, ডাল কিন্তু রেনাল ফেলুরে খাওয়া নিষেধ না, কারণ আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন খাবো, তো মাছ মাংস যদি খেতে পারি, ডালও খেতে পারবো। শুধু যদি ফসফেট বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা ডালের কথা ফসফেট বেশি থাকে, সেটা আমার মনে হয় মুসুরির ডাল ছাড়া সবগুলিতে একটু থাকে, তবে অল্প পরিমাণ খেলে কোনো ডালই ক্ষতি হয়। সবচেয়ে মজার জিনিস, আমরা যে প্র্যাকটিস করি, আমাদের প্র্যাকটিসে আমি আমার লাইফে 10টা পেশেন্টও পাই না যে ফসফেট লেভেল বেশি। আচ্ছা, আমার দেশের কেন জানি না, আমার দেশের ফসফেট লেভেল এত বেশি হয় না। তো কাজে ওই দিকটা আমরা, কিন্তু আমাদের একটা হলো, আমাদের একটা যারা নিউট্রিশন যারা, কিন্তু তারা সঠিক মাত্রায় বলেন যে সেকেন্ড ক্লাস প্রোটিনে ফসফেট, তারা ডাল নিষেধ করে দেয়। কিন্তু আমরা অ্যাজ এ নেফ্রোলজিস্ট, আপনি যদি মাংস খেতে পারেন, ডিম খেতে পারেন, তাহলে আপনি ডাল খেতে পারেন। আর ডালটা তো আমাদের বাংলাদেশের জন্য একটা, যারা পারে না, যাদের ডিম কেনার ক্ষমতা নাই, তারা ডাল দিয়ে প্রোটিনটা বসে, একটা ভেজাল দিয়েছে শোনা যায় না। হ্যাঁ, আর ডালের ইয়েটা কিন্তু অনেকেই ভাত দিয়ে ডাল খেতে পছন্দ, যাদের রেনাল ফেলুর হলে তো রুচি কমে যায়, খাওয়ার রুচি থাকে না, বমি বমি, তারা একটু ডাল দিয়ে খেতে পারেন। আমার মনে হয় এটা বাধা দেওয়া উচিত না, আমরা দেই না। দ্বিতীয় হলো যেটা হয়, এই যে বাইরের বাসায় পাক করেন, তেলের পর তেল, মানে জাল দেওয়া হচ্ছে অনেক দিন ধরে, একই তেলকে জাল দেওয়া হচ্ছে। একটা তেল যদি বারে বারে জাল দেয়, ওর যে আসরিক রাসায়নিক যে পদার্থটা যেটা থাকে, সেটা ওটা নষ্ট হয়ে যায়। কাজে ওইটার থেকে একটা বিষাক্ত একটা উপাদান বেরিয়ে আসে, সেটা ক্ষতিকারক, একটা বদহজম করে, আপনার রোজার পরে বদহজম করবে, বদহজম করে আপনি ঢে করতে পারে। এবং নট অনলি দ্যাট, বলা হয় যদি অনেক দিন ইউজ করেন, আপনি ক্যান্সারও হতে পারে। আপনি কি পত্রিকায় দেখেছেন যে 2 দিন আগে পত্রিকায় যে একটি নামকরা যে ক্যাটারিং সংস্থা, যারা বাংলাদেশে এক নামে সবাই চিনে, তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, এই তেলের তেল অনেকদিন ধরে এই তেল ব্যবহার করার জন্য। এবং ওনারা কি করে, একটা তেল যেটা থাকলো ওটার সাথে আবার নতুন তেল দেয়। এই যে মিশ্রণ, এই মিশ্রণের পরে ক্ষতিকারকটা আরও বেশি হয়।
আপনি যেটা পুরানো তেল নতুন তেল দিন, এটা আবার জাল দেওয়া ওটা ফির আগেরটা আজকেরটা মানে কালকে আর ব্যবহার করবেন না। হ্যাঁ সেটাই হলো, সেটাই আইডিয়াল। সেটা আইডিয়াল। তো হ্যাঁ অনেকেই ক্লাসিক্যালি যারা আইডিয়াল তারা কিন্তু অনেকেই, আমি দু একটা রেস্টুরেন্টের নাম জানি, যেমন জিয়ান্ডেন রেস্টুরেন্ট, ওরা রোজার সময় ওদের রেস্টুরেন্ট বন্ধ থাকে, ওরা কোনো সময় খাবার দ্বিতীয়বার সার্ভ করে না, এবং কিন্তু তাদের ডিমান্ডও আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, ভালো জিনিসের উদাহরণ দেওয়া উচিত, কারণ তাদের কিন্তু লস হচ্ছে না, কারণ তার ডিমান্ড আছে। কাজেই আমাদের মনে হয় যে ভেজাল যে জিনিসগুলি সেগুলি পরিহার করা উচিত, তেলে ভাজা এবং চর্বিজাত খাবার এই রোজার সময় কম খাওয়া উচিত। পার্টিকুলারলি যারা কিডনির প্রবলেম তাদের তো এটা খুব মানে যদিও খায় এক পিস পেঁয়াজু বা একটু যদি মুড খেতে চায়, তাদের যেটা করা উচিত আমার মনে হয় চিরা দই এইসব যেগুলি সহজেই গ্রহণযোগ্য এবং অ্যাবজর্বেবল হয় সেগুলি নেওয়া উচিত। এবং সেই সাথে সাথে আমার যেটা দেখা উচিত যে ফ্যাট, যে আমি যেটা বললাম চর্বিজাত খাবারগুলি সেগুলি কিন্তু কমে দেওয়া উচিত। এরপরে যেটা হলো যে আপনারা কার্বোহাইড্রেট তো আমরা খেতে পারি, যেটা আমরা বলি চিরা, এটা খেলে এটা গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম থাকাতে ধীরে ধীরে অ্যাবজর্পশন হবে, কাজে আপনার ডায়াবেটিস রোগীদের জন্য এটা ভালো একটা সময় ছিল চিরা দই এগুলি দিয়ে মানুষ ইফতার করে, কলা চিরা দই। তাছাড়া যে ফলমূল, টাটকা ফলমূল, সেগুলি শাকসবজি, এগুলি আমার মনে হয় জোর দেওয়া উচিত আমাদের খাওয়ার তালিকার ভিতরে। মানে সেই ইফতারের টেবিলটা হইতে হবে মানে আইটেমগুলো হইতে হবে একটা আদর্শ, যাতে সব ধরনের উপাদানই থাকে কিন্তু সহজ পাচ্য হয়। যে এমন একটা খাবার খেলাম যেটা হজমে খুব ডিস্টার্ব হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, সারা অন্য রাত্রে দেখা যাচ্ছে যে খুবই খারাপ শরীর হয়ে গেছে। টাইমটা তো খুব শর্ট, আপনি 7টা থেকে 4টার ভিতরে আপনি খুব বেশি খেলে আপনার ইনডাইজেশন এবং আপনার বুক জ্বালা করবে, গ্যাস্ট্রিকের প্রবলেম হবে, আপনি পরের দিন সকালে আপনি ভালো কাজ করতে পারবেন না। সো আরো কথা শুনবো প্রফেসর শামীম আহমেদ, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। রোজার সময় সারাদিন পানাহার থেকে বিরত থাকায় রোজাদারেরা ক্লান্ত, অবসন্ন এবং দুর্বল হয়ে পড়ে। ইফতারের সময় এক গ্লাস রুহ আফজা মুহূর্তের মধ্যে তাদের শরীর ও মনকে চাঙ্গা করে প্রাণশক্তি ফিরিয়ে আনে। রুহ আফজা যেন অমৃত সুধা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। গুধা, এত খুশি লাগছে কেন তোকে? তোর হাতে ওটা কি? রুহ আফজা। রুহ আফজা? হ্যাঁ, রুহ আফজা। স্বর্গের সুধা রুহু আফজা গরমের কান্তিতে, পান করিলে রুহু আফজা শরীর রবে শান্তিতে। হে নানা আইলো মাহে রমজান, রুহ আফজা করো পান, লানা লাটি আমরা গাই রুহ আফজার গান। রুহ আফজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। রুহ আফজা একটি আদর্শ হালাল পানীয়। এই রমজানের সেহরি ও ইফতারে পান করুন রুহ আফজা। রুহ আফজা রমজানের পবিত্র পানীয়। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম হামদর্দ রমজানে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি প্রফেসর শামীম আহমেদের সঙ্গে। প্রফেসর শামীম আহমেদ, বিরতির আগে আমরা খাবারের ব্যাপারে কথা বলছিলাম, এখন একটু ওই যে বাজারে যে খাবারের বিভিন্ন ভেজাল দেওয়া হচ্ছে মানে এগুলো নিয়ে কথা বলবো, কারণ এগুলো সরাসরি কিডনিকে আক্রান্ত করে, যেহেতু আপনি কিডনি স্পেশালিস্ট। এটা একটু যে কোনো জিনিস হলে আমাদের যাই খাই এটা লিভার, এটা মেটাবলিজম হবে এবং কিডনি দিয়ে পাস হবে। কাজে আমরা যদি যে কোনো ভেজাল খাবার খাই এবং তাতে যদি কোনো পয়জনাস জিনিস থাকে তাহলে সেটা লিভার কিডনি দুটোতে এফেক্ট করবে। এখন কথা হচ্ছে যে আমরা কি করা উচিত? আমাদের বাজারে যেগুলি দেখা যায় আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ যেটা ইউজ করা হয়, সেই প্রিজারভেটিভের মাত্রা যদি বেশি থাকে সেটা আমাদের কিডনির জন্য, লিভারের জন্য এবং শরীরের যে কোনো এবং ইন্টেস্টাইনের জন্য এটা ক্ষতিকর। এখন কথা হচ্ছে যে প্রিজারভেটিভ ইউজ করতে হবে। আপনি যে ফল রাখেন, যে ফলগুলি আপনি বাইরের থেকে আসেন, সেটা কিন্তু আপনি এমনি আসতে পারবেন না, সবাই তবে ওইটার মাত্রাটা ইম্পর্টেন্ট, কতটুকু আপনি দিতে পারবেন। সহনশীল যদি মাত্রায় দেন তাহলে সেটা আপনি ক্ষতি করবেন না। এছাড়া আসেন ডাই। এখন ডাই তো সবকিছুতে ইউজ করা হচ্ছে, সেই ডাইটা ইম্পর্টেন্ট। ডাইটা আপনি ধরেন শরবতে ডাই ইউজ করেন, আপনি জিলাপিতে ডাই ইউজ করেন। আমি সেদিন ফেসবুকে দেখলাম যে কাঁঠালকে হলুদ করার জন্য ডাই ইউজ করা হচ্ছে এবং এটা তরমুজকে ইউজ করার জন্য ডাই দেওয়া হচ্ছে। এই যে বিভিন্ন ডাই দিয়ে যে এগুলোকে রঙিন করা হচ্ছে ইফতারের সামগ্রীকে, এগুলো তো
আর মানে ফুড ভ্যালু মানে না, এগুলো তো কাপড় রং করার ডাই, এগুলো কিডনি তোকে মারাত্মক ক্ষতি। এগুলি শুধু শুধু ক্ষতি, কারণ ফুড ভ্যালু তো নাই, এটা ক্ষতি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গে ক্ষতি করবে। যেমন লিভারকে করবে, আমি বললাম লিভার, কিডনি, ইন্টেস্টাইন এবং সবকে, এবং বেশি অ্যাবজর্পশন হয় সেটা ব্লাডে যাবে, ব্রেনেও যাবে। তো কাজেই ফরমালিন, আপনার কিছু আপনার জানেন মাছের ভিতরে ফরমালিন, এগুলি, তারপরে দুধের ভিতরে তো একটা ওই যে তো এগুলি আমার মনে হয় যারা এই রমজানের যে উদ্দেশ্য সিয়াম করা এবং কোন অসাধু ব্যবসায়ী রমজানে ব্যবসা করার জন্য এই কাজ করা, মুনাফা লাভের জন্য এই কাজ করার থেকে বিরত থাকা উচিত। এবং আমার মনে হয় এই মাসের থেকে আর যে 11 মাস, সেই 11 মাসেও আমার মনে হয় এই একই জিনিস তারা চলে শোনে না। ধর্মের কাহিনী আমরা তো কয়েক রমজান ধরে বলেই যাচ্ছি। আপনি নিশ্চয়ই 2 দিন আগের পত্রিকায় দেখেছেন যে 90% মানে মুড়িতে, যে মুড়ি মানে রমজানের একটা বড় মানে আকর্ষণ ইফতারের, সেই মুড়িতে প্রচন্ড পরিমাণে ইউরিয়া ব্যবহার করা হচ্ছে, এবং ইউরিয়া তো একদম খুব অত্যন্ত ক্ষতিকারক। হ্যাঁ, অত্যন্ত ক্ষতিকারক। এবং এটা বুঝতে পারি না আমরা, মুড়ির সাথে তো আমরা, মুড়ি তো ড্রাই থাকে, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড, বোঝা যাবে না, এটা বোঝা যায় না। 2 নম্বর কথা হলো যে এই মুড়ি তো একটা জিনিস, আরেকটা হলো যে আপনার তারাই যে ছোলা বেচে ওটার ভিতরে বলে কি একটা ছোলা, পেঁয়াজু, বেগুনি সবকিছুর ভিতরে দিচ্ছে। কলাটাও কিন্তু আপনি ভেজাল খাচ্ছেন। কলা তো মানে সরাসরি কলাকে মানে চুবিয়ে রাখা হচ্ছে অনেকক্ষণ, ফরমালিন যুক্ত এবং কার্বাইড যুক্ত পাকানোর জন্য। একদিকে পাকবে, একদিকে পচবে না। হ্যাঁ, আমি একটা টিপস দেই এই জন্য, যেহেতু আমি নিজে বাজার করি, আমি যেটা যাই কলা যেখান থেকে কিনি, ফানার ভিতরে দেখতে হবে যে কলা একদিকে পাকতেছে আরেকদিকে কাঁচা আছে, ওইটা মানে দ্যাট ইজ হোমোজিনিয়াস, মানে কলাটা হোমোজিনিয়াসলি কোনো সময় পাকে না, কিছু পাকে কিছু কাঁচা থাকে, ওইখান থেকে আনলে আপনি মনে হয় সেফ থাকবেন। যে বাজারে গিয়ে মাছের দেখে যে কোন মাছের মধ্যে মাছি উঠছে না, সেটা আপনি ইউ ক্যানট বিলিভ ইট। কারণ আমি নিজে বাজার করি প্রত্যেক শুক্রবারে, আমরা বলি যে এটা স্যার এটা নিয়েন না, তারা যেহেতু আমাকে চিনে বিধায় যে কোনটা মানে আর্টিফিশিয়াল আর কোনটায়, তারা কিন্তু দে ক্যান ডিফারেন্সিয়েট, বাট উই ক্যানট ডিফারেন্সিয়েট। পাবদা মাছ যদি বড় দেখেন আর ছোট দেখেন, দুইটা, ছোটটাই হলো আসল, বড়টা কিন্তু ওটা চাষের, এবং ওটা তারা আমি জানি না প্রিজারভেটিভ দেয় কিনা, কিন্তু বলেন যে আপনি স্যার এটা নিয়ে। এখন যে ব্রয়লার মুরগি খাওয়ানো হচ্ছে, মানে আমরা খাচ্ছি, এগুলোতে যে ফিড ইউজ করা হয় সেগুলো তো একেবারে সরাসরি কার্সিনোজেন ইউজ করা হচ্ছে, এগুলো যে মানে চামড়া শিল্প থেকে এগুলো নিয়ে আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে কি খাবো না, এটি একটা আমাদের বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমরা তো যেটুকু পেরেছি, কারণ আমাদের নিউ জেনারেশন যে বাচ্চাদের, কারণ ওরা তো ধীরে ধীরে এটা পয়জনাস জিনিস তো আস্তে আস্তে গ্রো করে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে লং টার্ম ইফেক্টে আপনার এটার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। সেই জন্য আমাদের একটু সচেতন হওয়া উচিত। আমরা রমজানের জন্য এই জন্যই আপনার সাথে প্রত্যেকবারই আলোচনায় বসি, এবং আপনিও আমাদের কিছু টিপস দেন, সেটা আমরা বলি যে আপনারা এই ভেজাল জিনিসটা করেন না। মুনাফা বেশির জন্য এই আর্টিফিশিয়াল অ্যাডাল্ট্রেশন বলেন বা ভেজাল দেওয়া বা ডাই ইউজ করা, এটা করেন না। এটা করে কিন্তু সৌদি আরব অথবা মিডল ইস্টে বা মালয়েশিয়াতে দেখা যায় যে 11টি মাস তো ব্যবসায়ীরা মুনাফা করবেই, কিন্তু দেখা যায় 1টি মাস তারা এত সেবা দিবে, সব দাম জিনিস কমিয়ে আনবে, সব ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করবে। আমরা অনেক কথা শুনলাম প্রফেসর শামীম আহমদ আপনার কাছ থেকে। আমি আশা করি যে যারা এইসব অসাধু ব্যবসায়ী যদি আজকের অনুষ্ঠানটা শুনে, তারা কিছুটা হলেও সাধুতে পরিণত হবে, এই আশা ব্যক্ত করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ প্রফেসর ইকবাল। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আপনারা সচেতন থাকুন, সজাগ থাকুন, বাজার করার সময় লক্ষ্য রাখবেন যে কেমিক্যাল যুক্ত কোনো খাবার আপনারা খাবেন না, কারণ এগুলো কিন্তু প্রফেসর শামীম যেটা বললেন, শরীরের প্রত্যেকটি অঙ্গকেই সরাসরি আক্রান্ত করে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। হুম